হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সি ইংলিশ ফর অল কম্পিটিটিভ এক্সাম। আজকে আমি তোমাদের সঙ্গে নাউন এবং নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। কিন্তু ক্লাসটা শুরু হওয়ার আগে জানা দরকার আমরা কেন এই বেসিক ক্লাসগুলো করব। এই বেসিক ক্লাসগুলো আমরা এই কারণে করব কারণ এই বেসিক জিনিসগুলো শেখার পর আমরা পরবর্তী সময়ে কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলো সলভ করব। সুতরাং এখন যদি বেসিকগুলো জানি তাহলে কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলো সলভ করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখবে। তাহলে ক্লাসটা শুরু করা যাক। আজকে করাচ্ছি নাউন। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে বিশেষ্য বা নামপদ। নাউন মানে হচ্ছে বিশেষ্য বা নামপদ। প্রথমে আমরা নাউনের ডেফিনেশন জানবো, নাউন কাকে বলে। তো ডেফিনেশনটা হচ্ছে যে সমস্ত ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, শ্রেণী, সমষ্টি, দোষ বা গুণের নাম বোঝায় তাকে নাউন বা নামপদ বলে। তাকে নাউন বা নামপদ বলে, অথবা ইংলিশে বলতে পারি নাউন denotes the name of a person, thing, quality, group or any other names. তো দেখো ডেফিনেশনটা দেওয়া আছে যে সমস্ত ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, শ্রেণী, সমষ্টি, দোষ বা গুণের নাম বোঝায় তাকে বলা হয় নাউন বা নামপদ। সুতরাং কোনো কিছুর নাম বোঝালে সেটাই হচ্ছে নামপদ বা নাউন। তো নাউন, তারপর ইংলিশে বলা আছে নাউন ডিনোটস, নাউন সংজ্ঞা দেয় দ্য নেম অফ আ পার্সন। তাহলে নাউনের দ্বারা আমরা কিসের নাম জানি? পার্সনের নাম জানি, থিং জিনিসের নাম জানি, কোয়ালিটি গুণের নাম জানি, গ্রুপ দলের নাম জানি, অর এনি আদার নেমস অথবা যে কোনো নাম। তো নাউনের দ্বারা আমরা যে কোনো কিছুর নাম জানতে পারি। যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন যদি বলি ব্যক্তির নাম, যেমন যদি বলি রাম, রাম হচ্ছে একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির নাম, তাহলে ব্যক্তির নাম হলে সেটা নাউন। তারপর যেমন বলা হয়েছে বস্তু, বস্তু যদি বলি তাহলে বুক, বুক মানে বই, বই কি একটা বস্তু, তাহলে বুক হচ্ছে বস্তুর নাম। তারপর যদি বলি স্থানের নাম, যেমন লিখলাম কলকাতা, কলকাতা কি স্থানের নাম অর্থাৎ জায়গার নাম, কলকাতা হচ্ছে স্থানের নাম। তারপরে বলেছে প্রাণীর নাম, যেমন লিখলাম কাউ, কাউ গরু একটা প্রাণী, গৃহপালিত, গৃহপালিত পশু বা প্রাণী, তাহলে কাউটা হচ্ছে পশুর নাম। তারপর যদি লিখি প্যারট, প্যারট কি? প্যারট মানে প্যারট একটা কি পাখির নাম। তারপরে কি বলেছে সমষ্টির নাম, সমষ্টি মানে যদি বলি গ্রুপ, গ্রুপ মানে দল, গ্রুপ মানে দল, দল কথার দ্বারা কি বোঝাচ্ছে? সমষ্টি। তাহলে সমষ্টির নাম হলেও সেটা কি হবে? নাউন। তারপর কি বলেছে? দোষ বা গুণের নাম, যেমন বলি যদি গুডনেস,
গুডনেস, গুডনেসটা কি? গুডনেসটা গুণের নাম। যদি বলি ব্রেভারি, ব্রেভারি মানে কি? বীরত্ব। বীরত্ব কি একটা গুণের নাম? তাহলে গুণের নাম হলেও সেটা কি হবে? নাউন হবে। তারপর বলেছে শ্রেণীর নাম। কাউ, তো কাউয়ের দ্বারা কি বোঝায়? গরু শ্রেণীকে বোঝায়, গরু, সমস্ত গরু জাতিকে বোঝায়। তাহলে গরু জাতিকে বোঝায়, গরু জাতিকে বোঝায়, তাহলে গরু জাতির নাম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে শ্রেণীর নাম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোনো যে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলা হয় নাউন। যেমন রাম হচ্ছে একজন ব্যক্তির নাম, বুক হচ্ছে একটি বস্তুর নাম, কলকাতা জায়গার নাম, কাউ মানে গরু পশুর নাম, প্যারট পাখির নাম, গ্রুপ মানে দল সমষ্টি বোঝাচ্ছে, গুডনেস এটা হচ্ছে গুণের নাম, তারপর ব্রেভারি মানে বীরত্ব এটা হচ্ছে গুণের নাম, কাউ, কাউ মানে গরু, এখানে গরু বলতে গরু শ্রেণীকে বোঝাচ্ছে, সুতরাং এটা হলো শ্রেণীর নাম বোঝাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো নাম বোঝালে সেটাকে বলা হয় নাউন। সুতরাং নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। আমরা বলতে পারি যে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তাহলে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। সুতরাং নাউনের দ্বারা যে কোনো নাম বোঝানো যেতে পারে। তো আমরা এখন নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো নাউনকে কয় ভাগে ভাগ করা হয়? তো আমরা এখন নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে নাম্বার 1, প্রথমটা হচ্ছে প্রপার নাউন, তারপর নাম্বার 2 প্রপার নাউন, তারপর হচ্ছে কমন নাউন, নাম্বার 3 ম্যাটেরিয়াল নাউন, নাম্বার 4 হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, নাম্বার 5 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নাম্বার 5 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা এখন নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম। যেমন নাউন 5 প্রকার হয়: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এখন এগুলো সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে বুঝবো নাউনগুলোকে। প্রথমটা হচ্ছে প্রপার নাউন। তো প্রথমে প্রপার নাউন সম্পর্কে ডিসকাস করব। প্রপার নাউন মানে কি? সো প্রপার নাউন বলতে কি বোঝানো হয়েছে? প্রপার নাউন বলতে যে কোনো নির্দিষ্ট নামকে বোঝানো হয়েছে, কোনো বিশেষ নামকে বোঝানো হয়েছে। তাহলে ডেফিনেশনটা লিখব, প্রপার নাউন কাকে বলে। তাহলে যে সমস্ত নাউনের দ্বারা নির্দিষ্টভাবে, যে সমস্ত নাউনের দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, স্থান, নদী, পাহাড়, বই প্রভৃতির নাম বোঝায়, প্রভৃতির নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। তাকে প্রপার নাউন বলে। তার মানে কি, নির্দিষ্টভাবে যদি আমরা
কোনো ব্যক্তির নাম বোঝায়, স্থানের নাম বোঝায়, নদীর নাম বোঝায়, পাহাড়ের নাম বোঝায়, বইয়ের নাম বোঝায়, তাহলে সেটাকে বলা হয় প্রপার নাউন। তো যেমন উদাহরণ দিয়ে আমরা বুঝবো, যেমন কি বলেছে, নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বোঝায়। যদি আমি আমার নামই লিখি রিন্টু, তো রিন্টু হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। তো রিন্টু আমার নাম হচ্ছে রিন্টু, নির্দিষ্ট ব্যক্তির নাম। তাহলে নির্দিষ্ট ব্যক্তির নাম বলা হয়েছে, তো নির্দিষ্ট ব্যক্তির নাম বলা হয়েছে, এর জন্য এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে কি বলেছে, নির্দিষ্টভাবে স্থানের নাম বোঝাচ্ছে। যদি লিখি কলকাতা, কলকাতা কি একটা নির্দিষ্ট জায়গার নাম, নির্দিষ্ট জায়গার নাম। কলকাতা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার নাম। তারপর বলা হয়েছে নদীর নাম। যদি লিখি দা গঙ্গেস, গঙ্গেস কি একটা নির্দিষ্ট নদীর নাম, গঙ্গেস মানে গঙ্গা, তাহলে গঙ্গেস হচ্ছে নির্দিষ্ট নদীর নাম, তাহলে এটাও হচ্ছে প্রপার নাউন। তারপরে কি বলেছে, পাহাড়ের নাম। যদি বলি পাহাড়ের নাম কাঞ্চনজঙ্ঘা, এটা কি একটা নির্দিষ্ট পাহাড়ের নাম। তো নির্দিষ্ট পাহাড়ের নাম বোঝাচ্ছে, এটা হবে প্রপার নাউন। নির্দিষ্ট ভাবে যে কোনো নাম বোঝালে সেটা প্রপার নাউন। তারপর যদি বলি বইয়ের নাম, যেমন যদি লিখি ধর্মগ্রন্থের নাম, যদি লিখি রামায়ণা, রামায়ণ একটা ধর্মগ্রন্থের নাম। যদি লিখি মহাভারতা, রামায়ণা, তারপর গীতা যদি লিখি, এগুলো সব কি ধর্মগ্রন্থের নাম। তাহলে নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম হলেও সেটা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম, নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম হলেও সেটা হচ্ছে প্রপার নাউন। রামায়ণ গীতা এগুলো হচ্ছে নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম। আবার যেমন কোরআন যদি লিখি, কোরআনও নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম। কোরআনটা হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ, তাহলে সেটাও হবে প্রপার নাউন। তারপর যদি বাইবেল লিখি, বাইবেলও হচ্ছে ধর্মগ্রন্থের নাম, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। তাহলে নির্দিষ্টভাবে যে কোনো কিছুর নাম বোঝালে, নির্দিষ্টভাবে ব্যক্তির নাম, স্থানের নাম, নদীর নাম, পাহাড়ের নাম, বইয়ের নাম, নির্দিষ্টভাবে বা বিশেষভাবে কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে প্রপার নাউন। সো পরে আমরা করব কমন নাউন। ডেফিনেশন দিয়ে, উদাহরণ দিয়ে বুঝবো। নাম্বার 2 হচ্ছে কমন নাউন। তো আমরা জানবো কমন নাউন কাকে বলে। কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্য, কমন নাউন মানে হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। তো আমরা প্রথমে জানবো কমন নাউন বা শ্রেণীবাচক বিশেষ্য কাকে বলে। তাহলে যে সমস্ত ওয়ার্ডের দ্বারা এক শ্রেণীর ব্যক্তি, পশু, বস্তুর নাম সাধারণভাবে বোঝায়, বস্তুর নাম সাধারণভাবে বোঝায়, তাকে কমন নাউন বলে। কমন নাউন মানে হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য বা সাধারণ বিশেষ্য, তাকে কমন নাউন বলে। তো আমরা এখন উদাহরণ দিয়ে কমন নাউন বুঝবো। তাহলে এটা নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না, কমন নাউনের দ্বারা এক শ্রেণীর ব্যক্তি বস্তু সাধারণভাবে বোঝাচ্ছে। তাহলে কমন নাউন বলতে এক শ্রেণীর ব্যক্তি বস্তুকে সাধারণভাবে বোঝাবে, ব্যক্তি বস্তু পশু প্রভৃতিকে সাধারণভাবে বোঝাবে। সাধারণভাবে বোঝালেই সেটা হচ্ছে কমন নাউন। যেমন উদাহরণ দিয়ে, যেমন যদি বলি বয়,
বয় বললে যে কোনো একজন বালক হতে পারে, তো নির্দিষ্টভাবে কোনো বালকের নাম বলা হয়নি। তো বয় যদি বলি বয় মানে বালক, এটা কি হবে? কমন নাউন। কারণ সাধারণভাবে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। বয় মানে বালক, একটা ব্যক্তি, তাহলে এটা হচ্ছে কমন নাউন। আবার যদি বয়ের জায়গায় আমরা লিখতাম, বয়টার নাম হচ্ছে রাম, রাম যখন লিখবো তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। এটাই হচ্ছে ডিফারেন্স। যখন বয় বলবো তখন সেটা কমন নাউন, কিন্তু নির্দিষ্টভাবে যখন বালকের নামটা বলবো রাম, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। তারপরে যেমন যদি লিখি বুক, বুক মানে কি? বই। বুক মানে বই। তো সাধারণভাবে বই বোঝাচ্ছে, বই সাধারণভাবে বোঝালে সেটা কি হবে? কমন নাউন। বই বলতে যে কোনো বই হতে পারে, বইয়ের শ্রেণীকে বোঝাচ্ছে। কিন্তু এখানে যদি বইয়ের জায়গায় লিখি ম্যাথ বুক, তাহলে ম্যাথ বুক যদি লিখি তাহলে সেটা আবার প্রপার নাউন হয়ে যাচ্ছে। তাহলে বুক বলতে যে কোনো বইকে বোঝাচ্ছে, তাহলে বুক কথার দ্বারা বইয়ের যে কোনো শ্রেণীকে বোঝাচ্ছে, তাহলে শ্রেণীকে বোঝালেই সেটা হচ্ছে কমন নাউন। তাহলে বুক বলে কমন নাউন হচ্ছে, আবার ম্যাথ বুক যখন বলছি তখন সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। তারপরে আবার যদি বলি উদাহরণ দিয়ে আমরা দেখব, যদি বলি কান্ট্রি, কান্ট্রি মানে কি জানি আমরা? দেশ। দেশ বলতে কি? যে কোনো দেশকে বোঝানো যেতে পারে, তাহলে এটা হচ্ছে কমন নাউন। কিন্তু আমরা যখন লিখব ইন্ডিয়া, তো ইন্ডিয়া যখন লিখছি তখন সেটা নির্দিষ্ট দেশের নাম হয়ে যাচ্ছে। তো নির্দিষ্টভাবে যে কোনো নাম হলে সেটা হচ্ছে প্রপার নাউন, তাই এটা হচ্ছে প্রপার নাউন। ইন্ডিয়া লিখলে আবার প্রপার নাউন হয়ে যাচ্ছে। তারপর যদি লিখি রিভার, রিভার মানে আমরা কি জানি? রিভার মানে নদী। নদী একটা সাধারণ নাম বোঝাচ্ছে। নদীর দ্বারা যে কোনো নদীকে বোঝানো যেতে পারে, নদীর দ্বারা যে কোনো নদীর শ্রেণীকে বোঝানো যেতে পারে, তার জন্য এটা হচ্ছে কমন নাউন। এটা হচ্ছে কমন নাউন। কিন্তু রিভারের জায়গায় যদি লিখি দা গঙ্গেস, রিভারের জায়গায় যদি লিখি দা গঙ্গেস, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নদীর নাম। সেটা হয়ে যাচ্ছে নির্দিষ্ট নদীর নাম। তো নির্দিষ্ট হয়ে নদীর নাম হলে, নির্দিষ্ট হয়ে কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। তারপরে যদি লিখি কিং, কিং মানে আমরা কি জানি? রাজা। কিংটা তাহলে কি নাউন? কিং বলতে যে কোনো রাজা হতে পারে, তার জন্য কিংটা হচ্ছে কমন নাউন। কিন্তু যদি লিখি একটা রাজার নাম যদি লিখি, ধরো যদি লিখি বীরবল, যদি লিখি ধরো বীরবল একটা রাজার নাম, তাহলে এটা কি হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। কারণ নির্দিষ্ট একটা রাজার নাম বোঝাচ্ছে, তাই প্রপার নাউন হয়ে গেল। তো এটাই হচ্ছে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে ডিফারেন্স। নির্দিষ্টভাবে বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন, এবং সাধারণভাবে বোঝালে সেটা হচ্ছে কমন নাউন। যেমন যদি আমি লিখি কাউ, কাউ মানে কি? গরু। কাউ মানে গরু। গরু বলতে কি? গরু জাতিকে বোঝাচ্ছে, গরু জাতিকে বোঝায়। তাহলে গরু বলতে, কাউ বলতে গরু জাতিকে বোঝায় বা গরু শ্রেণীকে বোঝায়, তাহলে কাউটা হচ্ছে কমন নাউন। কমন নাউন। আবার যদি লিখি টাইগার, টাইগার লিখলেও সেটা টাইগার জাতিকে বোঝায়, বাঘ জাতিকে বোঝায়। নির্দিষ্ট বাঘের নাম বলা হয়নি, বাঘ জাতিকে বোঝায়। তো টাইগার বলতে বাঘ জাতিকে বোঝায় বা বাঘ শ্রেণীকে বোঝায়, সুতরাং টাইগারটাও কি হবে? কমন নাউন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সমস্ত ওয়ার্ডের দ্বারা এক শ্রেণীর ব্যক্তি, বস্তু, পশু, প্রাণী প্রভৃতির নাম বোঝায় সেটাই হচ্ছে কমন নাউন। সাধারণভাবে কোনো নাম হলেই সেটা হচ্ছে কমন নাউন, কিন্তু বিশেষভাবে নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা
পরে করব ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা ম্যাটেরিয়াল নাউন বুঝবো। 3 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন মানে কি? ম্যাটেরিয়াল মানে বস্তু, তাহলে বস্তুবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। তো আমরা জানবো প্রথমে বস্তুবাচক বিশেষ্য কাকে বলে। তো ডেফিনেশনটা প্রথমে লিখব, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কোনো বস্তু, উপাদান, পদার্থের নাম বোঝায়, কোনো বস্তু, উপাদান, পদার্থের নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে দেখো, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কার নাম বোঝায়? বস্তু, উপাদান বা পদার্থের নাম। বস্তু, উপাদান বা পদার্থের নাম বোঝালে সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তো আমরা উদাহরণ দিয়ে বুঝবো। যেমন যদি লিখি ওয়াটার, ওয়াটার মানে কি? ওয়াটার মানে কি? জল। জল কি একটা? আমরা জানি জল হচ্ছে তরল পদার্থ। জল হচ্ছে একটা তরল পদার্থ। তো তরল পদার্থ, এই যে বলেছে পদার্থের নাম, তাহলে তরল পদার্থের নাম বোঝানো হচ্ছে, তাই এটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। তাই এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর যদি বলি মিল্ক, মিল্কও কি একটা? মিল্ক মানে দুধ, মিল্কও হচ্ছে একটা তরল পদার্থ। তো মিল্ক তরল পদার্থ, তাই সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। তারপর যদি লিখি আয়রন, আয়রন মানে লোহা, কপার। আয়রন আর কপার কি? ধাতুর নাম। তো ধাতুর নাম বোঝালেও সেটা ম্যাটেরিয়াল নাউন। যদি বলি মাটন, মাটন কি একটা? খাওয়ার জিনিসের নাম। মাটন কি একটা? খাওয়ার জিনিসের নাম। তো মাটন বললে পরে সেটাও হবে ম্যাটেরিয়াল নাউন, খাওয়ার জিনিস। তাহলে খাওয়ার জিনিসের নাম হলে সেটা কি হয়ে যাচ্ছে? মাটন। তারপর যদি বলি সুগার, সুগারটাও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সুগার মানে কি? চিনি। তো চিনিটাও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত শব্দের দ্বারা কোনো বস্তু, উপাদান বা পদার্থের নাম বোঝায় সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন তরল পদার্থ বোঝাচ্ছে ওয়াটার, মিল্কটাও তরল পদার্থ, তাই ম্যাটেরিয়াল নাউন। তারপর ধাতুর নাম বোঝালে সেটাও ম্যাটেরিয়াল নাউন, যেমন আয়রন, কপার। তারপর মাটন জিনিস, খাওয়ার জিনিসের নাম বোঝাচ্ছে, তাহলে সেটাও ম্যাটেরিয়াল নাউন। সুগার বলছি, সুগারটাও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে। ম্যাটেরিয়াল নাউনের আগে এ এন দা হয় না। তো ম্যাটেরিয়াল নাউনের আগে এ এন দা হয় না, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আগে কিভাবে এ এন দা ব্যবহার করা যেতে পারে? এ গ্লাস অফ মিল্ক, এ গ্লাস অফ মিল্ক। এখানে মিল্কটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মিল্কটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার আগে কি আছে? এ গ্লাস, এটা হচ্ছে একটা গ্লাস, গোনা যাচ্ছে, তাই এটা কাউন্টেবল নাউন। গোনা গেলে সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন যদি সামনে থাকে তাহলে তারপরে ম্যাটেরিয়াল নাউন হয়। যদি কাউন্টেবল নাউন না থাকে, খালি মিল্ক থাকে, তাহলে এ মিল্ক এরকম লেখা যাবে না। এ মিল্ক লেখলে পরে সেটা কাটা। যদি বলি দা মিল্ক লেখি, তাও কাটা।
যদি লিখি দা মিল্ক, MILK মিল্ক, দা মিল্ক লিখলেও কাটা, এ মিল্ক দা মিল্ক লিখলে কাটা। কিন্তু যখন ম্যাটেরিয়াল নাউনের আগে কাউন্টেবল নাউন থাকছে তখন তার আগে এ বসানো যায়, এ অ্যান্ড দা বসানো যায়। তার মানে ম্যাটেরিয়াল নাউনের আগে এ অ্যান হয় না যদি খালি ম্যাটেরিয়াল নাউন থাকে। যদি তার আগে, নিয়মটা হচ্ছে যদি তার আগে কাউন্টেবল নাউন না থাকে। কাউন্টেবল নাউন না থাকে, কাউন্টেবল মানে যে সমস্ত নাউনকে গোনা যায়। তো কাউন্টেবল নাউন যদি থাকে তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে এ অ্যান্ড দা বসানো যাবে। যেমন এখানে এ বসালাম, এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস মিল্ক। এখানে এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাসটা হচ্ছে পরিমাণ, তার জন্য এক গ্লাস বলতে এখানে পরিমাণটা বোঝাচ্ছে, একটা গ্লাসকে বোঝাচ্ছে, অর্থাৎ গুনতে পারছি একটা গ্লাস, তার জন্য এটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো নিয়মটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আগে এ অ্যান্ড দা হয় না যদি তার আগে কাউন্টেবল নাউন না থাকে। তাহলে এই ম্যাটেরিয়াল নাউনের আগে যদি কাউন্টেবল নাউন না থাকে, যেমন এখানে মিল্ক আছে, মিল্কটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এর আগে দেখো কোনো কাউন্টেবল নাউন নেই, এ লিখেছি দা লিখেছি, মিল্কের আগে এ মিল্ক দা মিল্ক লিখলে কাটা, এর জন্য এটা ভুল। আর এখানে এটা যে লেখা হয়েছে ম্যাটেরিয়াল নাউনের আগে কাউন্টেবল নাউন আছে, সুতরাং এটা রাইট। তো এরকম ধরনের কোশ্চেন আমাদের কম্পিটিটিভ এক্সামে থাকে। তারপরে আমরা পরেরটা জানবো। তারপরে হচ্ছে নাম্বার 4, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তো ডেফিনিশনটা লিখবো, যে সমস্ত নাউনের দ্বারা কোনো কিছুর সমষ্টি বোঝায়, কোনো কিছুর সমষ্টি বোঝায়, যে সমস্ত নাউনের দ্বারা কোনো কিছুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে, তাকে কালেকটিভ নাউন বলে। তো যে সমস্ত নাউনের দ্বারা কোনো কিছু সমষ্টি বোঝায়, তাহলে কোনো কিছু সমষ্টি বোঝালেই সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমরা লিখতে পারি হার্ড, হার্ড মানে হচ্ছে দল, হার্ড মানে হচ্ছে দল। দল বলতে কি বোঝায়? হার্ড অফ এনিমেল, পশুদের দল বোঝায়, হার্ড অফ এনিমেলস। তাহলে যে কোনো পশুর দল বোঝাতে কি ব্যবহার করা হয়? হার্ড অফ এনিমেলস কথাটা ব্যবহার করা হয়। হার্ড মানে দল। তো এখানে হলো দল কথাটা হচ্ছে সমষ্টি বোঝাচ্ছে। দল কি একজন নিয়ে হয় না দল অনেকজন নিয়ে হয়? দল একজনের বেশি নিয়ে হয়, অনেকজন নিয়ে হয়। তো অনেকজন নিয়ে দল হয়, তার জন্য দল কথাটার দ্বারা সমষ্টি বোঝাচ্ছে। সুতরাং হার্ড কথাটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন। তারপর যদি বলি জুরি, JURY, জুরি মানে কি? বিচার গোষ্ঠী, বিচারক গোষ্ঠী। জুরি মানে বিচারক গোষ্ঠী। বিচারক গোষ্ঠী কি একজন মিলে হয় না অনেকজন মিলে হয়? জুরিতে অনেক মেম্বার থাকে, তো অনেক মেম্বার নিয়ে হয় জুরি, তার জন্য বিচার গোষ্ঠীর দ্বারা কি বোঝাচ্ছে? সমষ্টি বোঝাচ্ছে। তো সমষ্টি বোঝায়, সমষ্টি বোঝাচ্ছে, তার জন্য জুরি শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর যদি বলি আর্মি, আর্মি মানে কি? আর্মি মানে হচ্ছে সেনাবাহিনী, সেনাবাহিনী। সেনাবাহিনী কি একজন সেনাকে নিয়ে হয় না অনেকজন মিলে হয় সেনাবাহিনী? অনেকজন মিলে সেনাবাহিনী হয়, তাই সমষ্টি বোঝায়। তো সমষ্টি বোঝালে সেটা কি বাচক বিশেষ্য? সেটা সমষ্টিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন। তাহলে সমষ্টিবাচক, এটা সমষ্টিবাচক বিশেষ্য। তারপর যদি বলি গ্রুপ,
গ্রুপ মানে দল, ছেলে মেয়ের দল, স্টুডেন্টের দল হলে সেটা কি বলি? গ্রুপ। গ্রুপ গ্রুপ মানে দল। দল বলতে কি সেই দলে কি একটি বালক আছে? দল বললে কি লিখতে পারি? আ গ্রুপ অফ বয়েজ, আ গ্রুপ অফ বয়েজ, আ গ্রুপ অফ গার্ল, এরকম লিখতে পারি, আ গ্রুপ অফ গার্ল। মেয়েদের দল, ছেলেদের দল। তো দল কথার দ্বারা মেয়েদের সমষ্টি বোঝাচ্ছে, ছেলেদেরও সমষ্টি বোঝাচ্ছে। তাহলে সমষ্টি বোঝালে সেটা হচ্ছে কালেকটিভ নাউন, তার জন্য গ্রুপ কথাটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে যদি বলি মিটিং, মিটিং মানে কি? সভা। তো সভা কি একজন লোককে নিয়ে হয় না অনেকজন লোককে নিয়ে হয়? সভা সবসময় অনেকজন লোককে নিয়ে হয়। তাহলে সভা কথার দ্বারাও কি বোঝাচ্ছে? সমষ্টি বোঝাচ্ছে। তাহলে সমষ্টি বোঝায়, সভা কথার দ্বারাও সমষ্টি বোঝায়, তাই সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে যদি বলি কমিটি, দুর্গাপূজার কমিটি, কমিটি বলতে দুর্গাপূজার কমিটি, তারপর কালী পূজার কমিটি যদি গঠন করা হয়, কমিটির মধ্যে কি থাকে? সদস্য থাকে। তো অনেকজন সদস্য নিয়ে একটা কমিটি গঠিত হয়, সুতরাং কমিটি কথাটাও হচ্ছে কালেকটিভ নাউন। মোট কথা, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কোনো কোনো কিছু সমষ্টি বোঝাচ্ছে তাকে বলে কালেকটিভ নাউন। যেমন বলি যদি সুয়াম, সুয়াম মানে কি? ঝাঁক। সুয়াম মানে হচ্ছে ঝাঁক। তো লিখতে পারি আ সুয়াম অফ বিস, মৌমাছির ঝাঁক। তো এখানে সুয়াম কথাটা দ্বারা ঝাঁক বোঝাচ্ছে, কিন্তু কিসের ঝাঁক বোঝাচ্ছে? মৌমাছিদের ঝাঁক। ঝাঁক কথাটার মধ্যেই সমষ্টি আছে, অনেকগুলো মৌমাছি মিলে মৌমাছির ঝাঁক হয়েছে, সুতরাং সমষ্টি বোঝাচ্ছে, তাই এটাও হবে কি? কালেকটিভ নাউন। ঠিক আছে, আমরা কালেকটিভ নাউন ঠিক মতো বুঝলাম। তারপরে এখন আমরা পরেরটা করব, লাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমে জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থাবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য। তাহলে দোষবাচক, গুণবাচক আর অবস্থাবাচক বিশেষ্য, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। বিমূর্ত মানে আবার কি? বিমূর্ত মানে হচ্ছে চোখে দেখা যায় না। বিমূর্ত মানে হচ্ছে চোখে দেখা যায় না। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে সমস্ত জিনিস চোখে দেখা যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কি? ডেফিনেশনটা কি? যে সমস্ত ওয়ার্ডের দ্বারা দোষ, গুণ, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা দোষ, গুণ, অবস্থার নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে যে সমস্ত ওয়ার্ডের দ্বারা দোষ, গুণ, অবস্থার নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তার মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? কাজের মধ্য দিয়ে উপলব্ধি করতে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। অ্যাবস্ট্রাক্ট নাউন কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। যেহেতু চোখে দেখা যায় না, সুতরাং অ্যাবস্ট্রাক্ট নাউন কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। যেমন আমরা এখন উদাহরণ দিয়ে বুঝবো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। তো যদি লিখি আমি গুড, গুড মানে কি? ভালো। ভালো মানে কি? ভালোটা কি আসলে একটা গুণ। গুণ বোঝালে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ।
গুণ বোঝালে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো গুডের সাথে যদি আমি নেস যুক্ত করি কি হয়ে যাচ্ছে? গুডনেস। গুডনেস, এখানে যে গুডনেস আছে এটাই হচ্ছে গুডনেস, কথাটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন গুডনেসটা অ্যাবস্ট্রাক্ট নাউন? মানুষের ভালো মানসিকতা মানুষের কাজের মাধ্যমে ফুটে ওঠে। মানুষের গুডনেসটা মানুষের কাজের মাধ্যমে ফুটে ওঠে। কাজের মধ্য দিয়ে আমরা কোনো মানুষের ভালো বিষয়টাকে উপলব্ধি করতে পারি। সুতরাং গুডনেসকে চোখে দেখা যায় না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, কাজের মধ্য দিয়ে গুডনেস প্রকাশ পায়। সুতরাং গুডনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে যদি লিখি আমি ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। ব্রেভ মানে হচ্ছে সাহসী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাহসী একটা কি গুণের নাম, গুণের নাম হলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাহসী একটা গুণ বোঝাচ্ছে, গুণের নাম না। সাহসী বলতে এখানে গুণ বোঝাচ্ছে কোনো ব্যক্তির। তো আমরা জানি যে সৈনিকরা কি হয়? ব্রেভ হয়। তো ব্রেভ থেকে কি হয়? ব্রেভারি। ব্রেভ থেকে যখন আমরা লিখবো ব্রেভারি, তখন সেটা হয়ে যাবে নাউন। ব্রেভারি মানে কি? বীরত্ব। তো বীরত্ব কথাটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কারো যে বীরত্ব সেটা কাজের মধ্য দিয়ে ফুটে ওঠে। মানুষের বীরত্ব মানুষের কাজের মধ্য দিয়ে ফুটে ওঠে। সৈনিকদের বীরত্ব সৈনিকদের কাজের মধ্য দিয়ে ফুটে ওঠে। তাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে লাস্ট উদাহরণ, এটা করেই কমপ্লিট করব, শেষ করব। লাস্ট হচ্ছে পোর। পোর মানে কি? গরিব। পোর মানে হচ্ছে গরিব। গরিবটা কি? একটা অবস্থা। গরিবটা হচ্ছে একটা অবস্থা, এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু পোর থেকে কি হয়ে যায়? পভার্টি। তো পভার্টি মানে কি? দারিদ্রতা। দারিদ্রতা কি একটা? দারিদ্রতা অবস্থার নাম। অবস্থার নাম, তার মানে কেউ একজন দারিদ্র অবস্থার মধ্যে আছে। তো লোকটাকে দেখে আমরা বুঝতে পারি, লোকের কাজের মধ্য দিয়ে প্রকাশ পায় যে সে দারিদ্র। সুতরাং পভার্টি শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অবস্থার নাম বোঝাচ্ছে, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এইটুকুই করালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবে।